ঐক্যমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনীতি, সনদের স্বয়ংক্রিয় প্রতিস্থাপন সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলছেন আইনজ্ঞ। অনড় থাকলে ভোট অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। নভেম্বরে গণভোট দাবিতে নির্বাচন কমিশনের সামনে 8টি ইসলামী দলের জমায়েত। সিইসির কাছে দেবে স্মারকলিপি, বিলম্ব হলে জুলাই অভ্যুত্থানের অর্জন বিফলের শঙ্কা। শাহজালালের আগুনের দায় নিচ্ছে না কোনো সংস্থা, একে অপরের ওপর দায় চাপাচ্ছে সিভিল এভিয়েশন, বিমান ও কাস্টমস। সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ। উৎপাদিত খাদ্যের 1/3 বেশি যাচ্ছে ডাস্টবিনে। খাদ্য নিরাপত্তাহীনতায় 1.5 কোটি মানুষ। অপচয় রোধে কঠোর নীতিমালা করার তাগিদ। এবং গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেরজিন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর আবারও উত্তপ্ত রাজনীতি। নোট অফ ডিসেন্ট না রাখার পাশাপাশি গণভোটের সময় নিয়েও মুখোমুখি অবস্থানে দলগুলো। এদিকে সংসদ 270 দিনে সনদ বাস্তবায়ন না করলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশ সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলছেন আইনজ্ঞ। আর রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অনড় থাকলে অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক। তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে সংশয়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়ন আদেশের যে সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন, তাতে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা। এছাড়া গণভোট কবে হবে তা নিয়ে সুপারিশে 2 বিকল্পই রেখেছে কমিশন। তবে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইলেও নভেম্বরেই গণভোটের দাবিতে অনড় জামায়াত। বিশ্লেষকরা মনে করেন, দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানে সুরাহা না হলে অনিশ্চয়তা বাড়বে রাজনীতি আর নির্বাচন ঘিরে, যা সুখকর হবে না কারোর জন্যই। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায়, তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে কোনো একটা মানে তারা যদি তারপরেও না মানে, তখন তো ওনাকে রুলিং দিতেই হবে। ঐক্যমত্য কমিশনের আরও কিছু প্রস্তাব ঘিরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নানা মহলে। সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদকে 270 দিন বেঁধে দেয়া, নতুবা সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির যে সুপারিশ করেছে কমিশন, সেটিও নজিরবিহীন আর সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজীবীদের অনেকে। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই, সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয়, সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। যেটা বলা হয়েছে যে এই বিষয়টা যদি সন্নিবেশিত না হয় 270 দিনের মধ্যে, এটা অটোমেটিক্যালি প্রতিস্থাপিত হয়ে যাবে। এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে হবে না এবং এটা আইনগত কোনো ভিত্তিও নেই। সার্বভৌম সংসদকে আগের কোনো সরকার কিছু বেঁধে দিতে পারে কিনা সে প্রশ্ন তুলছেন আইনজ্ঞদের অনেকে। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে জামায়াত সহ 8টি ইসলামী দল। বেলা 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট হতে হবে, তা না হলে অভ্যুত্থানের অর্জন বিফলে যাওয়ার ক্ষেত্র তৈরি হবে। কিছুক্ষণের মধ্যে কমিশনের কাছে আলাদা স্মারকলিপি দেবেন দলগুলোর নেতারা। গণভোট আগে হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে, এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি থাকবে। যদি গণভোট আগে না হয় তাহলে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হওয়া নিয়েই এটা সন্দেহ দোলাচলের মধ্যে থেকে যাবে। জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই নির্বাচন কমিশনের যে অফিস, সেই কার্যালয়ের প্রবেশ করেছেন ইসলামী আন্দোলন, জাকপা এবং খেলাফত মসজিদ সহ অন্যান্য যে কয়েকটি দল, সেই দলের শীর্ষ নেতারা। এবং তারা আর কিছুক্ষণ পর এই আলাদা আলাদাভাবে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিবেন আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবিতে। আমার পিছনে নেতারা তারা এখানে অপেক্ষায় রয়েছেন যে কিছুক্ষণ পর হয়তো বা তারা দায়িত্বশীল যে অন্যান্য 8টি দল তারা মূলত আজকে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে। এবং তারা কিন্তু এই নেতৃবৃন্দ এখানে প্রবেশ করার আগে নির্বাচন কমিশন ভবনের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছে আলাদা আলাদা। সেখানে কিন্তু বেশ নেতাকর্মীদের উপস্থিতি ছিল এবং তাদের উপস্থিতিতেই কিন্তু দলগুলোর নেতারা যে বিষয়টি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা সমুন্নত রাখতে যে 84টি এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, সেই বিষয়গুলো নিয়ে যে গণভোটের সুপারিশ করা হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেই গণভোট জাতীয় নির্বাচনের আগেই সেটি হতে হবে এবং সেটি এই নভেম্বর মাসের মধ্যে যদি হয়ে যায় তবেই ভালো। তেমনটাই কিন্তু দলগুলোর নেতৃবৃন্দ তারা দাবি করছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে এখানে কিন্তু 4টি রাজনৈতিক দল আপাতত এই নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়েছে এবং জামায়াত কিন্তু এখন এখানে আসেনি, জামায়াতের নেতৃবৃন্দ। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে 8টি রাজনৈতিক দলের যে স্মারকলিপি প্রদান, সে ব্যাপারে সর্বশেষ। যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে কথা বলছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছি তার সেখানে। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। তো এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে, আমরা সাইন করে দেব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি, যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে। আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার। শহীদ মিনারে উনি যাবেন, উনি তো একটু আস্তে আস্তে এমনি হাঁটেন, সুন্দরভাবে যাবেন, পুরো বাংলাদেশকে ডাকবেন, আমরাও যাব, সবাই এখানে উপস্থিত হবেন। আপনি সেখানে বসবেন, আদেশ জারি করবেন, আদেশে সাইন করবেন। তবে আমাদের আহ্বান থাকবো রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন, শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন। এবার রেখে আপনি আদেশ জারি করবেন, বাংলাদেশ আপনার সাথে থাকবে। আর কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকেই বলছে তারা ঐক্য সৃষ্টি করছে, তা আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে।
নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হওয়া সানি মৃধা। এ সময় দায়ীদের সর্বোচ্চ সাজা চান তিনি। এই মামলায় এর আগে 20 জন সাক্ষ্য দেন, পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 আসামির মধ্যে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান 6 জন। এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এদিন সিএমসির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতের 3 মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। আগের সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন। বিয়ারিং প্যাড পরীক্ষার পর উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। গতরাতে সাময়িক বন্ধ ঘোষণার পর সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল স্বাভাবিক হয়। এতে কর্মস্থলে যাওয়া নিয়ে দুশ্চিন্তা কাটে যাত্রীদের। ভোগান্তিহীনভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রায় সন্তোষ জানান। ফার্মগেটের যে স্থানে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছিল সেখানে বুধবার রাত 9টা 10 ঝাঁকুনি হয়। তখন ঝুঁকি বিবেচনায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয় মেট্রো রেল। ফার্মগেট বিগত যে 2-3 দিন যে সমস্যা ছিল যে স্লো যাওয়া, আজকে কিন্তু স্লো আসে নাই, নর্মাল স্বাভাবিক যেভাবে আসে মেট্রো এভাবে এসেছে আজকে। কোনো ভোগান্তি চোখে পড়ে নাই এবং খুব স্মুথলি কাজীপাড়া থেকে ফার্মগেট চলে আসলাম। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। যদি সবসময় সচল থাকে আমাদের যাত্রীদের উপকার হয়, আর যদি কোনো কারণে যদি বন্ধ থাকে আমাদের যাত্রীদের ভোগান্তি, কারণ রাস্তায় যে যানজট তা আসলেই মানুষের নাকাল অবস্থা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেশে বছরে প্রায় 2,10,00,000 টন খাবার অপচয় হচ্ছে, যার মোট উৎপাদিত খাদ্যের 1/3 বেশি। অথচ একই সময়ে 1,60,00,000 মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল খাদ্য বর্জ্য, যার বড় অংশই খাবার যোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো ও কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া অপচয় রোধ সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2,10,00,000 টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1,60,00,000 মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1,41,00,000 টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিবই তো খাইবারই হইতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত, তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয় 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। 1 দিন বা 2 দিন আগে, নরম হওয়ার আগে যদি এগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন, এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা
পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহ 2 জনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, রাউজানে একের পর এক খুনের ঘটনা ঘটছে। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনো ছুরিকাঘাত বা পিটিয়ে খুন করা হচ্ছে। ধরা পড়ছে না অস্ত্রধারী কিংবা মূল আসামিরা। এসব ঘটনার জেরেই নোয়াপাড়া এলাকায় 4 নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় 2 জনকে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চলছে বিএনপির সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সংস্কার জাতীয় প্রত্যাশা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়। এখানে উল্লেখ্য যে বিএনপি গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পূর্বেই 2023 সালে রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করে। আমি রিপিট করছি যে 2023 সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করে। এর পূর্বে 2022 সালে 27 দফা, 2017 সালে ভিশন 2030 প্রকাশ করে। অতএব বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি ও শক্তিসমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করে আসছে। সুতরাং রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। গণঅভ্যুত্থান পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি। সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি। অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছেন। পরবর্তীতে উক্ত 6টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত 6টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর ওপরই দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ প্রণীত রিপোর্টের উপর ভিত্তি করেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়, যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে। পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনরাক্ত করেছেন। জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট সহকারে ঐকমত্য হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট উল্লেখ আছে যে ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট
প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে উল্লেখ্য জাতীয় ঐকমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে, যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে। অতঃপর গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন। খ সংবিধানের 150(2) অনুচ্ছেদ 5, 6, 7 তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে। জুলাই সনদ 2025-এর বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের 28 অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রেরিত চিঠিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে। ঐকমত্য কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয়। উক্ত পত্রে জুলাই সনদ 2025-এ সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2-এ, সংযুক্তি 3-এ সংযোজিত করা হয়েছে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। বিকল্প প্রস্তাব 1-এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলের তফসিল 1-এ সংস্কার প্রস্তাবসমূহ সন্নিবেশিত করা হয়েছে। বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে। বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল 1 বর্ণিত 48টি দফার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে। উক্ত দফাসমূহের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল, কিন্তু ঐকমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি। উক্ত বাস্তবায়ন আদেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন। অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে। প্রশ্ন হল, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য
ক্ষমতাপ্রাপ্ত। সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না, আলোচনার জন্য উপস্থাপিত হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশও ছিল না। উল্লেখ্য, জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। বলা হয়েছে, উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি লাউডলি বলতে পারবো না তো, না এর বেশি বেশি জোরে বলতে পারবো না। আপনারা পাবেন, এটাই সমস্যা করতেছে। কি করতে যাবে? হ্যান্ড মাইকটা নাই, হ্যান্ড মাইকটা নাই। সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বলা হয়েছে উক্ত সংবিধান করবেন, বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। বিকল্প 2 প্রস্তাবে জুলাই সনদ আদেশের বিষয়টি বিল আকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ সরাসরি গণভোটে উপস্থাপন করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত, ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি। চিঠিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যেতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত।
একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। জুলাই জাতীয় সনদ 2025 উল্লেখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার, সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে। সংযুক্তি 4, যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সংযুক্তি 5, এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছি। এই প্রস্তাবের সাথে রাজনৈতিক পোষণ করেছি। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি। যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণে এবং দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও 2024 সাল ছাত্র গণঅভ্যুত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণ, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব। প্রতিষ্ঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশ ও জনগণের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, জাতীয় অর্থনৈতিক বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের 27 দফা যা আন্দোলনের সহযোগিতার মতামতের ভিত্তিতে 31 দফায় পরিণত হয়। এইসব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ করে। প্রায় গত 1 বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বে প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে। ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়েই ছাড় দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি, কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কপি দিয়েছে, কপি এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বিএনপির সংবাদ সম্মেলনে। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে।